আবারও উত্তাল তেহরানের রাজপথ। নিষেধাজ্ঞা দমন নীতির বিরুদ্ধে সরব জেনজি, বাড়ছে রাজনৈতিক অনিশ্চয়তা। জার্মানির অর্থনীতি ও কূটনীতিতে নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে শীর্ষে বার্লিন বেইজিং সম্পর্ক। ইসরায়েলের দখল নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বিতর্কিত মন্তব্যে মুসলিম দেশগুলোর তীব্র নিন্দা। শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ অনিশ্চিত। নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে রাস্তায় ইতিহাসের বৃহৎ আন্দোলন। নেতানিয়াহুর ভবিষ্যৎ ঝুঁকির মুখে। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। পরমাণু আলোচনা চলাকালে তেহরানে ফের জেনজি নেতৃত্বাধীন সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। এজেন্স ফ্রান্স প্রেস জানায়, নিহতদের স্মরণ ও বিচার দাবিতে আন্দোলন চলছে। কেন্দ্রবিন্দুতে রয়েছে শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজি। শিক্ষার্থীদের একাংশ সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভির আমলের পতাকা নিয়ে রাজতন্ত্রের দাবি তুলেছেন। নিহতের সংখ্যা নিয়ে রয়েছে ভিন্ন মত। বিস্তারিত প্রতিবেদনে। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইরান। রাজধানী তেহরানে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করেছেন তরুণ প্রজন্মের সরকার বিরোধী অংশ। বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস এএপি জানিয়েছে, গত ডিসেম্বর জানুয়ারির আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণ এবং হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শনিবার বিক্ষোভ শুরু হয়। এর পাল্টা হিসেবে ক্ষমতাসীন সরকারের সমর্থকরাও ইরানের অনলাইন সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের 3টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে আন্দোলনের কেন্দ্রে রয়েছে শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থীরা সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভির আমলের পতাকা নিয়ে মিছিল করছেন। অনেকেই ইরানে আবার রাজতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দিচ্ছেন। একাধিক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরেই সংকটে। দেশটির মুদ্রা রিয়াল বর্তমানে বিশ্বের অন্যতম দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ দিকে ব্যবসায়ী ও দোকান মালিকদের আন্দোলন শুরু হলেও তা দ্রুত দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছিলেন এবং প্রয়োজনে সামরিক অভিযানের ইঙ্গিতও দিয়েছিলেন। তবে পরে তিনি মনোযোগ ঘুরিয়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান নেন। গত 6 জানুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হয়েছে, কিন্তু একই সময়ে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতিও বাড়িয়েছে ওয়াশিংটন। গত ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ নজিরবিহীন কঠোরতায় দমন করে ইসলামী প্রজাতন্ত্র সরকার। সরকারি হিসেবে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন 3000-এর বেশি মানুষ। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা HRAN দাবি করেছে, নিহতের সংখ্যা 7000 ছাড়িয়েছে। বিভিন্ন সূত্র বলছে, প্রকৃত সংখ্যা 15000-এর কাছাকাছি হতে পারে। শাহিদা রুবি, মাই টিভি। আবারও জার্মানির সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হয়েছে চীন। জার্মানির সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে দুই দেশের মোট বাণিজ্য দাঁড়িয়েছে 251 বিলিয়ন ইউরো, যা আগের বছরের তুলনায় 2.2% বেশি। একই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য কমে হয়েছে 240 বিলিয়ন ইউরো। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জার্মানির বাণিজ্য আকাশে নতুন নক্ষত্র জ্বলে উঠেছে। এবারের সবচেয়ে বড় অংশীদার তাদের চীন। 2025 সালে দুই দেশের মোট বাণিজ্য 251 বিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য 240 বিলিয়ন ইউরোতে নেমে এসেছে। আর এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব বড়, যার ফলে যুক্তরাষ্ট্রের বাজারে জার্মানির প্রভাব কিছুটা কমে গেছে। এই চরম সময়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ প্রথমবার চীনের মাটিতে পা রাখছেন। বেইজিংয়ে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী সিয়াং এবং নৈশভোজ বৈঠকে বসবেন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। আলোচনার বিষয়বস্তু শুধু বাণিজ্য নয়, ভূ রাজনীতি, মানবাধিকার, ইউক্রেন যুদ্ধ, সবকিছু মিলিয়ে একটি জটিল কূটনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ।
চীনের বাজারে জার্মানির গাড়ি শিল্পের প্রভাব বিশাল। ভক্সওয়াগন, BMW এবং মার্সিডিজ এই বাজারের সঙ্গে গভীরভাবে জড়িত। তাদের ব্যবসায়িক সাফল্য প্রায় পুরোপুরি চীনা ক্রেতাদের উপর নির্ভরশীল। যদিও ইউরোপীয় ইউনিয়ন ডি-রিস্কিং নীতি গ্রহণ করেছেন এবং চীনের উপর নির্ভরতা কমাতে চাইছে, তবুও জার্মান শিল্পের চীনা বাজারের সঙ্গে সংযোগ এতটাই শক্ত যে এই নীতি পুরোপুরি কার্যকর হচ্ছে না। গাড়ি, ইলেকট্রনিক্স, ব্যাটারি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাত সবই চীনের উপর নির্ভরশীল। ফলে বাণিজ্য, কূটনীতি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার এই নাটকীয় ভারসাম্য এখন বার্লিন-বেইজিং সম্পর্কের মূল অঙ্গ হয়ে উঠেছে। এভাবে মোৎসের সফর শুধু প্রথম ভ্রমণ নয়, এটি একটি শক্তিশালী বার্তা যা দেখাচ্ছে চীন এবং জার্মানির অর্থনীতি ও কূটনীতির সম্পর্ক কতটা গভীর ও জটিল। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ইসরায়েল যদি পুরো মধ্যপ্রাচ্য দখল করত দারুণ হতো। জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত সহ 12টির বেশি দেশ মন্তব্যটিকে বিপজ্জনক ও উত্তেজক বলে নিন্দা জানায়। হাকাবি দীর্ঘদিন ধরে পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ করার পক্ষে অবস্থান নিয়েছেন। আরও দেখুন প্রতিবেদনে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সাম্প্রতিক মন্তব্যের জেরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিক আরব ও মুসলিম দেশ। তিনি বাইবেলের যুক্তি দেখিয়ে গোটা মধ্যপ্রাচ্য ইসরায়েলের অধীনে নেওয়ার সমর্থন জানিয়েছেন। মার্কিন টক শো উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে হাকিবি বলেন, তারা যদি সবটাই নিয়ে নেয় তা দারুণ ব্যাপার হবে। তবে তিনি যোগ করেন, ইসরায়েল তা করছে না, তারা কেবল তাদের অধিকৃত অঞ্চল ধরে রাখতে চায় এবং জনগণকে রক্ষা করতে চায়। এই মন্তব্য সম্প্রচার হওয়ার পর জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত সহ 1 ডজনেরও বেশি মুসলিম দেশ এই যৌথ বিবৃতিকে একটি বিপজ্জনক ও উত্তেজক বলে অভিহিত করেছেন। বিবৃতিতে বলা হয়, হাকাবি পরোক্ষভাবে পশ্চিম তীর সহ আরব ভূমি ইসরায়েলের নিয়ন্ত্রণকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ ধরনের বক্তব্য গাজা যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করবে। সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান ছাড়াও ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিন যৌথভাবে এ নিন্দায় স্বাক্ষর করেছে। ইসলামী সহযোগিতা সংস্থা OIC, আরব লীগ এবং GCCও এ নিন্দায় অংশ নিয়েছে। হাকাবি পরে তার সবটাই নিয়ে নেওয়া মন্তব্যটিকে কিছুটা অতিরঞ্জিত হিসেবেও উল্লেখ করেছেন। মাইক হাকাবি দীর্ঘদিন ধরে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার পক্ষে অবস্থান নিয়ে আসছেন, যা মার্কিন নীতির পরিপন্থী। 1967 সালের যুদ্ধের পর থেকে ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় 160টি বসতি স্থাপন করেছে, যেখানে 7 লাখেরও বেশি ইহুদি বাস করছে। আন্তর্জাতিক আইন অনুসারে এই বসতিগুলো অবৈধ। ফিলিস্তিনিরা গাজা ও পশ্চিম তীর নিয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে, আর কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দখলদারিত্বের অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন। 2022 সালের শেষ দিকে নেতানিয়াহুর নেতৃত্বে কট্টর ডানপন্থী জোট ক্ষমতায় আসার পর এবং 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের হামলার পর গাজার যুদ্ধ শুরু হলে ইহুদি বসতি স্থাপনের কার্যক্রম আরও তীব্র হয়েছে। শাহিদা রুবি, মাইটিভি। তেল আবিবে শনিবার হাজারো মানুষ মিছিল করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ ও 7 অক্টোবরের ঘটনার স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবিতে। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেন, এটি কোনো রাজনৈতিক খেলা নয়, এটি জাতীয় দায়িত্ব। তিনি সরকারের বিরুদ্ধে অর্থের অপব্যবহার ও সাধারণ নাগরিকদের উপেক্ষার অভিযোগ তোলেন। বিস্তারিত রিপোর্টে। হাজারো ইসরায়েলি তেল আবিবের প্রধান সড়কগুলোতে মিছিল করছেন, যেখানে তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং 2023 সালের 7 অক্টোবর ঘটনা তদন্তের জন্য একটি স্বাধীন কমিটি গঠনের দাবি জানিয়েছেন। বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে বলছেন, তদন্ত কমিটি অবশ্যই স্বাধীন, সর্বস্তরের জনগণের সমর্থন প্রাপ্ত এবং রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জবাব না পাওয়াকে তারা চলমান জন অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখছেন। বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ সমাবেশে ভাষণ দিয়ে বলেন, তদন্ত কমিটি গঠন কোনো ডান বাম রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি একটি জাতীয় দায়িত্ব। যে সরকার জবাবদিহিতা এড়াতে প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে, তাদের শাসন বন্ধ করা উচিত।
লাপিদ সরকারের বিরুদ্ধে অর্থের অপব্যবহার এবং জনমত প্রভাবিত করার অভিযোগও তুলেছেন। তিনি বলেন, সাম্প্রতিক বাজেটে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে অস্বাভাবিক বরাদ্দ হয়েছে, কিন্তু যারা রাষ্ট্রের সেবা করেছেন এবং কর পরিশোধ করেন তাদের প্রয়োজনগুলো উপেক্ষিত হচ্ছে। বিক্ষোভকারীরা স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে শান্তিপূর্ণ মিছিল চালান, যেখানে পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে সতর্ক থাকে। বিশ্লেষকরা বলছেন, এই সমাবেশ নেতানিয়াহু সরকারের উপর রাজনৈতিক চাপ বাড়ানোর একটি শক্তিশালী বার্তা, যেখানে সাম্প্রতিক ঘটনার দায় নির্ধারণ এবং নেতৃত্বের ভূমিকা পুনর্মূল্যায়নের আহ্বান ইসরায়েলি সমাজে গভীর প্রভাব ফেলেছে। শাহিদা রুবি, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।